নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত গল্প ফুলের মূল্য। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প ফুলের মূল্য। লন্ডন নগরের স্থানে স্থানে নিরামিষ ভোজনশালা আছে। আমি একদিন ন্যাশনাল গ্যালারিতে ঘুরিয়া ঘুরিয়া ছবি দেখিয়া নিজেকে অত্যন্ত ক্লান্ত করিয়া ফেলিলাম। ক্রমে 1টা বাজিল। অত্যন্ত ক্ষুধাও অনুভব করিতে লাগিলাম। সেখান হইতে অনতি দূরে সেন্ট মার্টিনস লেনে এইরূপ একটি ভোজনশালা আছে। মৃদু মন্দ পদক্ষেপে তথায় গিয়া প্রবেশ করিলাম। তখনও লন্ডনের ভোজনশালাগুলিতে লাঞ্চের জন্য বহু লোক সমাগম আরম্ভ হয় নাই। হলে প্রবেশ করিয়া দেখিলাম 2-4টি মাত্র ক্ষুধাতুর এখানে ওখানে বিক্ষিপ্তভাবে বসিয়া আছে। আমি গিয়া একটি টেবিলের সম্মুখে বসিয়া দৈনিক সংবাদপত্রখানি উঠাইয়া লইলাম। নম্রমুখী ওয়েটার্স আসিয়া দাঁড়াইয়া হুকুমের প্রতীক্ষা করিতে লাগিল। আমি সংবাদপত্র হইতে চক্ষু উঠাইয়া খাদ্য তালিকা হাতে লইয়া আবশ্যক মতো অর্ডার দিলাম। ধন্যবাদ মহাশয় বলিয়া ক্ষিপ্রগামিনী ওয়েট্রেস নিঃশব্দে অন্তর্হিত হইল। এই মুহূর্তে আমার নিকট হইতে অল্প দূরে আরও একখানি টেবিলের প্রতি আমার নজর পড়িল। দেখিলাম সেখানে একটি ইংরাজ বালিকা বসিয়া আছে। তাহার পানে চাহিবা মাত্র সে আমার মুখ হইতে নিজ দৃষ্টি অন্যত্র ফিরাইয়া লইল। অবাক হইয়া সে আমাকে দেখিতেছিল। ইহাতে বিশেষ কোনো নূতনত্ব নাই, কারণ শ্বেতদ্বীপে আমাদের চমৎকার দেহবর্ণটির প্রভাবে জনসাধারণ সর্বত্রই মোহিত হইয়া থাকে এবং মনোযোগের অংশ প্রাপ্যের কিঞ্চিত অধিক মাত্রাতেই আমরা লাভ করি। বালিকাটির বয়স 13 কিংবা 14 বৎসর হইবে। তাহার পোশাক যেন কিছু দারিদ্রতা ব্যঞ্জক। চুলগুলি অজস্র ধারায় পিঠের উপর পড়িয়াছে। বালিকার চক্ষু 2টি বৃহৎ, যেন একটু বিষণ্ণতাযুক্ত। সে জানিতে না পারে এমনভাবে আমি মাঝে মাঝে তাহার পানে চাহিতে লাগিলাম। আমার খাদ্যদ্রব্যাদি আসিবার কিয়ৎক্ষণ পরেই সে আহার সমাধা করিয়া উঠিল। ওয়েট্রেস আসিয়া তাহার বিলখানি তাহাকে লিখিয়া দিল। বাহির হইবার দরজার নিকট আফিস আছে, সেখানে বিলখানিও মূল্য দিয়া যাইতে হয়। বালিকা উঠিলে আমার দৃষ্টিও তাহাকে অনুসরণ করিল। স্বস্থানে বসিয়াই আমি দেখিলাম বালিকা তাহার মূল্য প্রদান করিয়া কর্মচারিণীকে চুপি চুপি জিজ্ঞাসা করিতেছে, প্লিজ মিস, ওই যে ভদ্রলোকটি, উনি কি ভারতবর্ষীয়? আমার তাহাই অনুমান হয়। উনি কি সর্বদাই এখানে আসেন? বোধ হয় না। আর কখনো দেখিয়াছি বলিয়া তো স্মরণ নাই। ধন্যবাদ বলিয়া মেয়েটি আমার দিকে ফিরিয়া আরও একবার চকিত দৃষ্টিপাত করিয়া বাহির হইয়া গেল। এইবার কিন্তু আমি বিস্মিত হইলাম। কেন? ব্যাপার কি? আমার সম্বন্ধে তাহার এই কৌতূহল দেখিয়া তাহার সম্বন্ধেও আমার অত্যন্ত কৌতূহল উপস্থিত হইল। আহার শেষ হইলে ওয়েট্রেসকে আমি জিজ্ঞাসা করিলাম, ওই যে মেয়েটি ওখানে বসিয়াছিল, তাহাকে তুমি জানো? না মহাশয়, আমি তো বিশেষ জানি না, তবে প্রতি শনিবারে এখানে লাঞ্চ খাইয়া থাকে, তাহা লক্ষ্য করিয়াছি। শনিবার ছাড়া অন্য কোনো বারে আসে না? না, আর তো কখনো দেখি না। ও যে কে তাহা তুমি কিছু অনুমান করিতে পারো? বোধ করি কোনো দোকানে কর্ম করে। কেন বলো দেখি? হয়তো সামান্য কিছু উপার্জন করে। অন্যদিন লাঞ্চ খাইবার পয়সা কুলায় না। শনিবারে সাপ্তাহিক বেতন পায়, তাই একদিন আসে। কথাটা আমার মনে লাগিল। বালিকাটির সম্বন্ধে কৌতূহল আমার মন হইতে দূর হইল না। এমন করিয়া আমার সংবাদ লইল কেন? ভিতরে এমন কী রহস্য আছে যাহার জন্য আমার সম্বন্ধে উহার এত ঔৎসুক্য? তাহার সেই দারিদ্র ক্লিষ্ট চিন্তাপূর্ণ বিষাদ ভরা মূর্তি আমার মনে আধিপত্য বিস্তার করিতে লাগিল। আহা, কে এই বালিকা?
আমার দ্বারায় তাহার কি কোনো উপকার হওয়ার সম্ভাবনা আছে? রবিবার দিন লন্ডনের সমস্ত দোকানপাট বন্ধ। সোমবার দিন প্রাতরাশের পর আমি বালিকার অনুসন্ধানে বাহির হইলাম। সেন্ট মার্টিনস লেনের কাছাকাছি রাস্তাগুলিতে, বিশেষত স্ট্যান্ডে অনেক দোকানে অন্বেষণ করিলাম, কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইলাম না। কোনো একটা দোকানে প্রবেশ করিলে অন্তত কিছু না কিছু ক্রয় করিতে হয়। অনাবশ্যক নেকটাই, রুমাল, কলারের বোতাম, পেন্সিল, ছবি, পোস্টকার্ড প্রভৃতি আমার ওভারকোটের পকেটে স্তূপাকার হইয়া উঠিল, কিন্তু কোথাও বালিকার সন্ধান পাইলাম না। সপ্তাহ কাটিয়া গেল, শনিবার আসিল। আমি আবার সেই নিরামিষ ভোজনাগারে উপস্থিত হইলাম। প্রবেশ করিয়া দেখি সেই টেবিলে বালিকা ভোজনে বসিয়াছে। আমি সেই টেবিলের নিকটে গিয়া তাহার সম্মুখের চেয়ারখানি দখল করিয়া বলিলাম, গুড আফটারনুন। বালিকা সংকোচের সহিত বলিল, গুড আফটারনুন স্যার। একটি আধটি কথা দিয়া আরম্ভ করিয়া আমি ক্রমে জমাইয়া তুলিতে লাগিলাম। বালিকা এক সময় জিজ্ঞাসা করিল, আপনি কি ভারতবর্ষীয়? হ্যাঁ। আমায় ক্ষমা করিবেন, আপনি কি নিরামিষভোজী? উত্তর না দিয়া বলিলাম, কেন বলো দেখি? আমি শুনিয়াছি ভারতবর্ষীয় লোকেরা অধিকাংশই নিরামিষ ভোজন করে। ইহা কেবলমাত্র চক্ষু লজ্জার খাতিরে নহে, কতকটা দয়া ধর্মের অনুরোধও বটে। লন্ডনের প্রত্যেক বড় বড় দোকানে পুরুষ শপ ওয়ার্কার্স আছে। তাদের কর্তব্য খরিদ্দারকে যথাবিভাগে পৌঁছাইয়া দেওয়া এবং সাধারণভাবে কাজকর্ম পর্যবেক্ষণ করা। যদি কোনো খরিদ্দার কোনো বিভাগ হইতে জিনিস দেখিয়া কিছু না কিনিয়া ফিরিয়া যায়, তবে তৎক্ষণাৎ সেই শপ ওয়ার্কার্স দোকানের ম্যানেজারের নিকট রিপোর্ট করিয়া দিয়া থাকে, মিস, অমুকের বিভাগ হইতে একজন ক্রেতা ফিরিয়া গিয়াছে। এইরূপ রিপোর্ট হইলে সেই কর্মচারিণীর কৈফিয়ত তলব হয়। প্রথম প্রথম সাবধান করিয়া দেওয়া হয়। বারবার এইরূপ রিপোর্ট হইলে জরিমানা হয়, কর্মচ্যুতিও হইতে পারে। এই সকল শপ গার্লস অত্যন্ত সামান্য বেতনে কর্ম করিয়া থাকে। জিনিস অপছন্দ হইলেও তাহাদের চক্ষুর মিনতি উপেক্ষা করিয়া ফিরিয়া আসা দুঃসাধ্য। তুমি ভারতবর্ষ সম্বন্ধীয় কথা কেমন করিয়া জানিলে? আমার জ্যেষ্ঠ ভ্রাতা ভারতবর্ষের সৈন্য হইয়া গিয়াছেন। আমি তখন উত্তর করিলাম, আমি প্রকৃত নিরামিষভোজী নহি, তবে মাঝে মাঝে আমি নিরামিষ ভোজন করিতে ভালোবাসি বটে। শুনিয়া বালিকা যেন কিঞ্চিৎ নিরাশ হইল। জানিলাম এই জ্যেষ্ঠ ভ্রাতা ছাড়া বালিকার আর কোনো পুরুষ অভিভাবক নাই। ল্যাম্বেথে বৃদ্ধা বিধবা মাতার সহিত সে বাস করে। জিজ্ঞাসা করিলাম, তোমার দাদার নিকট হইতে পত্রাদি পাও? না, অনেক দিন কোনো পত্রাদি পাই নাই। সেজন্য আমার মা অত্যন্ত চিন্তিত আছেন। তাহাকে লোকে বলে ভারতবর্ষ সর্প, ব্যাঘ্র ও জ্বর রোগে পরিপূর্ণ। তাই তিনি আশঙ্কা করিতেছেন আমার ভ্রাতার কোনরূপ অমঙ্গল ঘটিয়া থাকিবে। সত্যই কি ভারতবর্ষ সর্প, ব্যাঘ্র ও জ্বর রোগে পরিপূর্ণ মহাশয়? আমি একটু হাসিলাম, বলিলাম, না, তাহা হইলে কি মানুষ সেখানে বাস করিতে পারিত? বালিকা একটি মৃদু রকমের দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, মা বলেন যদি কোনো ভারতবাসীর সাক্ষাৎ পাই তবে সকল কথা জিজ্ঞাসা করি, বলিয়া অনুনয়পূর্ণ নেত্রে আমার পানে চাহিল। আমি তাহার মনের ভাব বুঝিতে পারিলাম। বাড়িতে মার কাছে লইয়া যাইবার জন্য আমাকে অনুরোধ করিতে তাহার সাহস হইতেছে না, অথচ ইচ্ছা আমি একবার যাই। এই দিন বিরহকাতর জননীর সঙ্গে সাক্ষাৎ করিতে আমার অত্যন্ত আগ্রহ হইল। দরিদ্রের কুটিরের সাক্ষাৎ পরিচয় লাভের অবসর আমার কখনো ঘটে নাই। দেখিয়া আসিব এদেশে তাহারা কিরূপভাবে জীবন অতিবাহিত করে, কিরূপভাবে চিন্তা করে। বালিকাকে বলিলাম, চলো না, আমাকে তোমাদের বাড়ি লইয়া যাইবে, তোমার মার নিকট আমার পরিচয় করিয়া দিবে। এভাবে বালিকার দুইটি চক্ষু দিয়া যেন কৃতজ্ঞতা উছলিয়া উঠিল। বলিল, থ্যাংক ইউ এভার টু মাচ, ইট উড বি সো কাইন্ড অফ ইউ। এখন আসিতে পারিবেন কি? আহ্লাদের সহিত, আপনার কোনো কার্যের ক্ষতি হইবে না তো? না না, মোটেই না। আজ অপরাহ্ন আমার সময় সম্পূর্ণ আমার নিজের। শুনিয়া বালিকা পুলকিত হইল। আহার সমাধা করিয়া আমরা দুইজনে উঠিলাম। পথে জিজ্ঞাসা করিলাম, তোমার নামটি কি জানিতে পারি? রঙ্গ করিয়া বলিলাম, ওহ, তুমি অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ডের অ্যালিস বুঝি? বিস্ময়ে বালিকা চক্ষু স্থির করিয়া রহিল। জিজ্ঞাসা করিল,
সে কি? আমি একটু অপ্রতিভ হইলাম। মনে করিতাম এমন কোনো ইংরাজ বালিকা নাই যে এলাইজ ইন ওয়ান্ডারল্যান্ড নামক সেই অদ্বিতীয় শিশুরঞ্জন পুস্তকখানি কণ্ঠস্থ করিয়া রাখে নাই। বলিলাম, সে একখানি চমৎকার বহি আছে, পড়ো নাই? না, আমি তো পড়ি নাই। বলিলাম, তোমার মাতা যদি আমায় অনুমতি করেন তবে আমি তোমাকে সে বহি একখানি উপহার দিব। এইরূপ কথোপকথন করিতে করিতে সেন্ট মার্টিনস চার্চের পাশ দিয়া চেয়ারিং ক্রস স্টেশনের সম্মুখে আসিয়া পৌঁছিলাম। স্ট্যান্ড দিয়া হুহু করিয়া বৃহদাকার দ্বিতল অমনিবাসগুলি উভয় দিকে ছুটিয়া যাইতেছে। ক্যাবেরও সংখ্যা নাই। টেলিগ্রাফ অফিসের সম্মুখে ফুটপাথে দাঁড়াইয়া বালিকাকে বলিলাম, এসো, আমরা এইখানেই ওয়েস্টমিনস্টার বাসের জন্য অপেক্ষা করি। বালিকা বলিল, চলিয়া যাইতে আপনার আপত্তি আছে কি? আমি বলিলাম, কিছুমাত্র না, কিন্তু তোমার কষ্ট হইবে না? না, আমি তো রোজই বাড়ি চলিয়া যাই। কোথায় সে কর্ম করে? এইবার তাহাকে জিজ্ঞাসা করিবার সুযোগ পাইলাম। ইংরাজ হিসাবে এরূপ প্রশ্ন জিজ্ঞাসা করাটা নিয়ম নহে, কিন্তু সকল নিয়মেরই ফাঁক আছে কি না? যেমন রেলগাড়িতে উঠিয়া সহযাত্রীকে কোথায় যাইতেছেন মহাশয় জিজ্ঞাসা করা ভয়ানক পাপ, তবে অধিকতর যাইবেন কি না ইহা জিজ্ঞাসা করিতে দোষ নাই। সহযাত্রী ইচ্ছা করিলে বলিতে পারে, আমি অমুক স্থান অবধি যাইব। ইচ্ছা না করিলে বলিতে পারে, না, এমন বেশি দূর নয়। আমার প্রশ্নেরও উত্তর দেওয়া হইল, তাহার গর্দা বজায় রহিল। সেই হিসাবে আমি বালিকাকে জিজ্ঞাসা করিলাম, এদিকে তুমি প্রায়ই আসো বুঝি? বালিকা বলিল, হ্যাঁ, আমি সিভিল সার্ভিস স্টোরসে টাইপরাইটারের কাজ করি। রোজ সন্ধ্যাবেলা বাড়ি যাই। আজ শনিবার বলিয়া শীঘ্র ছুটি পাইয়াছি। আমি তাহাকে বলিলাম, চলো, স্ট্যান্ড দিয়া না গিয়া এমব্যাঙ্কমেন্ট দিয়া যাওয়া যাক, ভিড় কম। বলিয়া তাহার বাহু ধরণ করিয়া সাবধানতার সহিত রাস্তা পার করিয়া দিলাম। টেমস নদীর উত্তরকূল দিয়া এমব্যাঙ্কমেন্ট নামক রাস্তা গিয়াছে। চলিতে চলিতে বলিলাম, তুমি কি সচরাচর এই রাস্তা দিয়াই যাও? বালিকা বলিল, না, এ রাস্তায় যদিও ভিড় কম, তথাপি ময়লা কাপড় পরা লোকের সংখ্যা অধিক। আমি তাই স্ট্যান্ড এবং হোয়াইট হল দিয়াই বাড়ি যাই। আমি মনে মনে এই অশিক্ষিতা দরিদ্রা বালিকার নিকট পরাজয় স্বীকার করিলাম। ইংরাজ জাতির সৌন্দর্য প্রিয়তার নিকট আমার আত্মপরাজয় ইহাই প্রথমবার নহে। কথোপকথনে আমরা ওয়েস্টমিনস্টারের ব্রিজের নিকটবর্তী হইলাম। আমি বলিলাম, তোমাকে কি অ্যালিস বলিয়া ডাকিব না মিস ক্লিফোর্ড বলিব? মৃদু হাসিয়া বালিকা বলিল, আমি তো এখনও যথেষ্ট বড় হই নাই, আমাকে যাহা ইচ্ছা বলিয়া ডাকিতে পারেন। লোকে আমাকে ম্যাগি বলিয়া ডাকে। তুমি কি বড় হইবার জন্য উৎকণ্ঠিত? হ্যাঁ। কেন বলো দেখি? বড় হইলে আমি কর্ম করিয়া অধিক উপার্জন করিতে সমর্থ হইব। আমার মা বৃদ্ধা হইয়াছেন। তুমি যে কর্ম করো তাহা তোমার মনোপুত? না, আমার কর্ম বড় যন্ত্রের মতো। আমি এমন কর্ম করিতে চাহি যাহাতে আমার মস্তিষ্ক চালনা করিতে হয়, যেমন সেক্রেটারির কাজ। হাউসেস অফ পার্লামেন্টের নিকট পুলিশ প্রহরী পদচারণা করিতেছে, তাহা দক্ষিণে রাখিয়া ওয়েস্টমিনস্টার ব্রিজ পার হইয়া আমরা ল্যাম্বেথে গিয়া পড়িলাম। ইহা দরিদ্রের পল্লী। ম্যাগি বলিল, আমি যদি কখনো সেক্রেটারি হইতে পারি তবে মাকে এ পাড়া হইতে স্থানান্তরিত করিয়া অন্যত্র লইয়া যাইব। ছোট লোকের ভিড় অতিক্রম করিয়া আমরা চলতে লাগিলাম। জিজ্ঞাসা করিলাম, তোমার প্রথম নামটি ছাড়াইয়া দ্বিতীয় নামটি তোমার ডাকনাম হইল কেন? ম্যাগি বলিল, আমার মার প্রথম নামও অ্যালিস, তাই আমার পিতা আমার দ্বিতীয় নামটি সংক্ষিপ্ত করিয়া ডাকিতেন। তোমার পিতা তোমাকে ম্যাগি বলিতেন না, ম্যাক্সি বলিয়া ডাকিতেন? যখন আদর করিয়া ডাকিতেন তখন ম্যাক্সি বলিয়াই ডাকিতেন। আপনি কি করিয়া জানিলেন? রহস্য করিয়া বলিলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা ভারতবর্ষ কি না, আমাদের জাদুবিদ্যা ও ভৃত ভবিষ্যৎ অনেক বিষয়ে জানা আছে। বালিকা বলিল, তাহা আমি শুনিয়াছি। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, বটে, কি শুনিয়াছ? শুনিয়াছি
ভারতবর্ষে অনেক লোক আছে যাহারা অলৌকিক ক্ষমতা সম্পন্ন, যাহাদিগকে যোগী বলে, কিন্তু আপনি তো যোগী নহেন। কেমন করিয়া জানিলে ম্যাগি আমি যোগী নহি? যোগীগণ মাংস ভক্ষণ করে না। তাই বুঝি তুমি প্রথমেই আমাকে জিজ্ঞাসা করিয়াছিলে আমি নিরামিষভোজী কিনা? বালিকা উত্তর না দিয়া মৃদু মৃদু হাস্য করিতে লাগিল। ক্রমে আমরা একটি সংকীর্ণ গৃহদ্বারের নিকট পৌঁছিলাম। পকেট হইতে ল্যাচকি বাহির করিয়া ম্যাগি দরজা খুলিয়া ফেলিল। ভিতরে প্রবেশ করিয়া আমাকে বলিল, আসুন। আমি প্রবেশ করিলে ম্যাগি দরজা বন্ধ করিয়া দিল। সিঁড়ির নিকট গিয়া একটু উচ্চস্বরে বলিল, মা তুমি কোথায়? নিম্ন হইতে শব্দ আসিল, আমি রান্নাঘরে রহিয়াছি বাছা, নামিয়া আইস। এখানে বলা আবশ্যক, লন্ডনের রাজপথগুলি ভূমি হইতে উচ্চ হইয়া থাকে। রান্নাঘর প্রায়ই রাস্তার সমতলে হইতে নিম্ন হয়। মার স্বর শুনিয়া আমার প্রতি চাহিয়া ম্যাগি বলিল, ডু ইউ মাইন্ড? আমি বলিলাম, নট ইন দ্য লিস্ট, চলো। সিঁড়ি দিয়া বালিকার সঙ্গে আমি তাহাদের রান্নাঘরে নামিয়া গেলাম। দুয়ারের কাছে দাঁড়াইয়া ম্যাগি বলিল, মা একটি ভারতবর্ষীয় ভদ্রলোক তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। বৃদ্ধা আগ্রহ সহকারে বলিলেন, কই তিনি? আমি ম্যাগির পশ্চাৎ পশ্চাৎ সম্মিত মুখে প্রবেশ করিলাম। বালিকা পরস্পরের পরিচয় করাইয়া দিল। ইনি মিস্টার গুপ্ত, ইনি আমার মা। হাউ ডু ইউ ডু বলিয়া আমি কর প্রসারণ করিয়া দিলাম। মিসেস ক্লিফার্ড বলিলেন, ক্ষমা করিবেন, আমার হাত ভালো নয় বলিয়া নিজ হস্ত প্রস্রাবণ করিয়া দেখাইলেন। তাহাতে ময়দা লাগিয়া রহিয়াছে। বলিলেন, আজ শনিবার, তাই কেক প্রস্তুত করিতেছি। সন্ধ্যাবেলা লোক আসিয়া ইহা কিনিয়া লইয়া যাইবে। রাত্রে রাজপথে ইহা বিক্রয় হইবে। এইরূপ করিয়া কষ্টে আমরা জীবিকা নির্বাহ করি। দরিদ্রপল্লীতে শনিবার রাত্রিটা মহোৎসবের ব্যাপার। পথে পথে আলোকময় ঠেলাগাড়িতে করিয়া অসংখ্য লোক পণ্যদ্রব্য বিক্রয় করিয়া বেড়ায়। রাজপথে এই সন্ধ্যায় ভিড় সকল দিন অপেক্ষা অধিক থাকে। শনিবারেই দরিদ্রগণের একটু খরচপত্র করিবার দিন, কারণ সেই দিনই আমরা সাপ্তাহিক বেতন পাইয়া থাকি। ড্রেসারের উপর ময়দা, চর্বি, কিশমিশ, ডিম্ব প্রভৃতি কেক প্রস্তুতের উপকরণগুলি সজ্জিত রহিয়াছে। টিনের আধারে সদ্য পক্ক কয়েকটি কেকও রহিয়াছে। মিসেস ক্লিফার্ড বলিলেন, গরিব মানুষের পাকশালায় বসা কি আপনার প্রীতিকর হইবে? আমার কার্য প্রায় শেষ হইয়াছে। ম্যাগি, তুই ইহাকে বসিবার ঘরে লইয়া যা, আমি এখনই আসিতেছি। আমি বলিলাম, না না, আমি এখানে বেশ বসিতে পারিব। আপনি বেশ কেক তৈয়ারি করিয়াছেন তো? মিসেস ক্লিফার্ড সম্মিত মুখে আমাকে ধন্যবাদ প্রদান করিলেন। ম্যাগি বলিল, মা বেশ টফি তৈয়ারি করেন, খাইয়া দেখিবেন। আমি আহ্লাদের সহিত সম্মতি জানাইলাম। ম্যাগি একটা কবার্ড খুলিয়া একটি টিনের কৌটাপূর্ণ টফি আনিয়া হাজির করিল। আমি কয়েকটি খাইয়া সুখ্যাতি করিতে লাগিলাম। কেক তৈয়ারি করিতে করিতে মিসেস ক্লিফার্ড জিজ্ঞাসা করিলেন, ভারতবর্ষ কিরূপ দেশ মহাশয়? সুন্দর দেশ। বাস করিবার পক্ষে নিরাপদ কি? নিরাপদ বই কি, তবে এ দেশের মতো ঠান্ডা নহে, কিছু গরম দেশ। সেখানে নাকি সর্প ও ব্যাঘ্র অত্যন্ত অধিক, তাহারা মানুষকে বিনাশ করে না? আমি হাসিয়া বলিলাম, ওসব কথা বিশ্বাস করিবেন না। সর্প ও ব্যাঘ্র জঙ্গলে থাকে, তাহারা লোকালয়ে আসে না। দৈবাত লোকালয়ে আসিলে তাহারা বিনষ্ট হয়। আর জ্বর? জ্বর ভারতবর্ষে কোথাও কোথাও একটু বেশি বটে, তবে সর্বত্র নহে, এবং সব সময়েও নহে। আমার পুত্র পাঞ্জাবে আছে, সে সৈনিক পুরুষ। পাঞ্জাব কেমন স্থান মহাশয়? পাঞ্জাব উত্তম স্থান, সেখানে জ্বর কম, স্বাস্থ্য খুব ভালো। মিসেস ক্লিফার্ড বলিলেন। আমি শুনিয়া সুখী হইলাম। তাহার কেক তৈয়ারি শেষ হইল। কন্যাকে বলিলেন, ম্যাগি, তুই মিস্টার গুপ্তকে উপরে লইয়া যা, আমি হাত ধুইয়া চা প্রস্তুত করিয়া আনিতেছি। ম্যাগি অগ্রে অগ্রে, আমি পশ্চাৎ পশ্চাতে তাহাদের বসিবার ঘরটিতে প্রবেশ করিলাম। আসবাবপত্র অতি সামান্য এবং অল্পমূল্য। মেঝের উপর কার্পেটখানি বহু পুরাতন হইয়া গিয়াছে। স্থানে স্থানে ছিন্ন, কিন্তু সমস্তই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ম্যাগি কক্ষে আসিয়া পর্দাগুলি সরাইয়া জানালাগুলি খুলিয়া দিল। একটি কাচে আবৃত পুস্তকের কেস ছিল,
আমি দাঁড়াইয়া তাহাই দেখিতে লাগিলাম। কিয়ৎক্ষণ হইতে মিসেস ক্লিফার্ড চায়ের ট্রে হাতে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার অঙ্গ হইতে রন্ধনশালার সমস্ত চিহ্ন অন্তর্হিত। চা পান করিতে করিতে আমি ভারতবর্ষের গল্প বলিতে লাগিলাম। মিসেস ক্লিফার্ড তাহার পুত্রের একখানি ফটোগ্রাফ দেখাইলেন। ইহা ভারতবর্ষ যাত্রার পূর্বে তোলা হইয়াছিল। তাহার পুত্রের নাম ফ্রান্সিস অথবা ফ্রাঙ্ক। ম্যাগি একখানি ছবির বই বাহির করিল। তাহার জন্মদিন উপলক্ষে তাহার দাদা এখানি পাঠাইয়া দিয়াছেন। ইহাতে সিমলা শৈলের অনেকগুলি অট্টালিকা এবং স্বাভাবিক দৃশ্যের ছবি রহিয়াছে। ভিতরের পৃষ্ঠায় লেখা আছে, টু ম্যাগি অন হার বার্থডে ফ্রম হার লাভিং ব্রাদার ফ্র্যাঙ্ক। মিসেস ক্লিফার্ড বলিলেন, ম্যাগি, সেই আংটিটা মিস্টার গুপ্তকে দেখা না। আমি বলিলাম, তোমার দাদা পাঠাইয়াছেন নাকি? কই ম্যাগি, কিরকম আংটি দেখি। ম্যাগি বলিল, সে একটি জাদুযুক্ত অঙ্গুরীয়। একজন যোগী সেটি ফ্র্যাঙ্ককে দিয়াছিল বলিয়া আংটি বাহির করিয়া দিল। আমাকে জিজ্ঞাসা করিল, আপনি ইহা হইতে ভূত ভবিষ্যৎ বলতে পারেন? ক্রিস্টাল গেজিং নামক একটা ব্যাপারের কথা অনেক দিন হইতে শুনিয়াছিলাম। দেখিলাম আংটিতে একটি স্ফটিক বসানো রহিয়াছে। হাতে করিয়া সেটি দেখিতে লাগিলাম। মিসেস ক্লিফার্ড বলিলেন, ফ্র্যাঙ্ক ওটি পাঠাইবার সময় লিখিয়াছিল, সংযত মনে ওই স্ফটিকের পানে চাহিয়া দূরবর্তী যে কোনো মানুষের বিষয়ে চিন্তা করিবে, তাহার সমস্ত কার্যকলাপ দেখিতে পাওয়া যাইবে। যোগী ফ্র্যাঙ্ককে এই কথা বলিয়াছিল। বহুদিন ফ্র্যাঙ্কের কোনো সংবাদ না পাইয়া আমিও ম্যাগি অনেকবার উহার প্রতি দৃষ্টিবদ্ধ করিয়া চিন্তা করিয়াছি, কিন্তু কোনো ফল হয় নাই। আপনি একবার দেখুন না, আপনি হিন্দু, আপনি সফল হইতে পারেন। দেখিলাম কুসংস্কারের শুধু ভারতবর্ষেই আবদ্ধ নহে, অথচ ইহা যে কিছুই নয়, একটা পিতলের আংটি এবং এক টুকরো সাধারণ কাচ মাত্র, তাহা ওই জননী ভগিনীকে বলিতে মন সরিল না। তাহারা মনে করিয়া রাখিয়াছে তাহাদের ফ্র্যাঙ্ক সেই বহুদূর স্বপ্নবৎ ভারতবর্ষ হইতে একটি অভিনব অত্যাশ্চর্য দ্রব্য তাহাদিগকে পাঠাইয়া দিয়াছে। সে বিশ্বাসটুকু ভাঙিয়া দিই কি প্রকারে? মিসেস ক্লিফার্ড ও ম্যাগির আগ্রহ দর্শনে অঙ্গুরীয়টি হাতে লইয়া স্ফটিকের প্রতি অনেকক্ষণ দৃষ্টিবদ্ধ করিয়া রহিলাম। অবশেষে প্রত্যর্পণ করিয়া বলিলাম, কই, আমি তো কিছু দেখিলাম না। মাতা কন্যা উভয়েই একটু দুঃখিত হইল। বিষয়ান্তরের প্রতি তাহাদের মনোযোগ আকৃষ্ট করিবার জন্য বলিলাম, ওই যে একটি বেহালা রহিয়াছে, দেখিতেছি, ওটি তোমার বুঝি ম্যাগি? মিসেস ক্লিফার্ড বলিলেন, হ্যাঁ, ম্যাগি বেশ বাজাইতে পারে, একটা কিছু বাজাইয়া শুনাইয়া দে না ম্যাগি। ম্যাগি তাহার মাতার প্রতি রোষ কটাক্ষ করিয়া বলিল, ওহ মাদার। আমি বলিলাম, ম্যাগি, একটা বাজাও না, আমি বেহালা শুনিতে বড় ভালোবাসি। দেশে আমার একটি বোন আছে, সেও তোমারই মতো এত বড় হইবে, সে আমায় বেহালা বাজাইয়া শুনাইত। ম্যাগি বলিল, আমি যেরূপ বাজাই তাহা মোটেই শুনিবার উপযুক্ত নহে। আমার পীড়াপিড়িতে শেষে ম্যাগি বাজাইতে স্বীকৃত হইল। বলিল, আমার ভাণ্ডারে অধিক কিছু নাই, কি শুনিবেন? আমি ফরমাস করিব। আচ্ছা, তাহা হইলে তোমার মিউজিক কেস লইয়া এসো। কি কি আছে দেখি। ম্যাগি একটি কালো চামড়ায় নির্মিত পুরাতন মিউজিক কেস বাহির করিল। খুলিয়া দেখিলাম তাহার মধ্যে অধিকাংশ স্বরলিপি অকিঞ্চিৎকর, যথা গুড বাই ডলি গ্রে, হানি সাকল অ্যান্ড বি দ্য বি প্রভৃতি। কয়েকটি রহিয়াছে যাহা যথার্থই ভালো জিনিস, যদিও ফ্যাশন হিসেবে বহু পুরাতন হইয়া গিয়াছে, যথা অ্যানি লুই, রবিন আধার, দ্য লাস্ট রোজ অফ সামার ইত্যাদি। দেখিলাম কয়েকটি স্কচ গানও রহিয়াছে। আমি স্কচ গানের বড়ই পক্ষপাতী, তাই ব্লুবেলস অফ স্কটল্যান্ড নামক স্বরলিপিটি বাছিয়া আমি ম্যাগির হস্তে দিলাম। ম্যাগি বেহালা বাজাইতে লাগিল। আমি মনে মনে সুর করিয়া গানটি
গাহিতে লাগিলাম। ও হোয়ার ইজ মাই হাইল্যান্ড লেডি গন। বাজানো শেষ হইলে ম্যাগিকে ধন্যবাদ দিয়া আমি অনেক প্রশংসা করিতে লাগিলাম। মিসেস ক্লিফার্ড বলিলেন, ম্যাগি কখনো উপযুক্ত শিক্ষা লাভের সুযোগ পায় নাই। যাহা শিখিয়াছে তাহা নিজের যত্নে শিখিয়াছে মাত্র। যদি কখনো আমাদের অবস্থার পরিবর্তন হয় তবে উহাকে লেসেন লওয়ার বন্দোবস্ত করিব। কথাবার্তা শেষ হইলে বলিলাম, ম্যাগি আর কিছু বাজাও না। এখন ম্যাগির সংকোচ তিরোহিত হইয়াছে। বলিল, কি বাজাইব নির্দেশ করুন। আমি তাহার স্বরলিপিগুলির মধ্যে খুঁজিতে লাগিলাম। বর্তমান সময়ে যে সকল গান শৌখিন সমাজে আদৃত তাহার কোনোটি দেখিতে পাইলাম না। বুঝিলাম সে সকল গানের প্রতিধ্বনি এখনো এই দরিদ্র পল্লীতে প্রবেশ করে নাই। খুঁজিতে খুঁজিতে হঠাৎ একটা যথার্থ উচ্চশ্রেণীর স্বরলিপি হাতে পাইলাম। এটি গ্রাউন্ড কর্তৃক বিরচিত ফাউস্ট নামক অপেরা হইতে ফ্লাওয়ার সং গান হাতে তুলিয়া অনুরোধ করিলাম, এইটি বাজাও। ম্যাগি বাজাইল। শেষ হইলে আমি কিয়ৎক্ষণ বিস্ময়ে মৌন হইয়া রহিলাম। কালচার নামক জিনিসটা ইউরোপীয় সমাজের কত বড় নিম্নস্তব অবধি প্রবেশ করিয়াছে, ইহাই আমার বিস্ময়ের বিষয়। ম্যাগি এই কঠিন স্বরলিপিটিও সুন্দর বাজাইল, অথচ সে একটি নিম্ন শ্রেণীর বালিকা মাত্র। ভাবিলাম, কলিকাতায় কোনো দিগ্গত ব্যারিস্টার বা প্রসিদ্ধ সিভিলিয়ানের এই বয়সের কন্যা গুণফাইন্ড হইতে একটি সঙ্গীত যদি এমন সুন্দরভাবে বাজাইতে পারিত তবে সমাজে ধন্য ধন্য পড়িয়া যাইত। ম্যাগিকে ধন্যবাদ দিয়া জিজ্ঞাসা করিলাম, এটিও কি তুমি নিজে শিখিয়াছ? না, এটি আমি নিজে শিখিতে পারি নাই। আমাদের গির্জার মিনস্টারের কন্যার নিকট আমি এটি শিখিয়াছি। আপনি কখনো এ অপেরা শুনিয়াছেন? আমি বলিলাম, না, আমি অপেরায় কখনো ফাউন্ড শুনি নাই, তবে গাইটেব ফাউন্ডের ইংরাজি অনুবাদ লাইসিয়ামে অভিনয় দেখিয়াছি বটে। লাইসিয়ামে, যেখানে আরভিং অভিনয় করেন? হ্যাঁ, তুমি কখনো আরভিংয়ের অভিনয় দেখিয়াছ? ম্যাগি দুঃখিতভাবে বলিল, না, আমি কোনো ওয়েস্টার্ন থিয়েটার কখনো যাই নাই। আরভিংকে কখনো দেখি নাই। ছবির দোকানের জানালায় তাহার ফটোগ্রাফ দেখিয়াছি মাত্র। এখন আরভিং লাইসিয়ামে মার্চেন্ট অফ ভেনিস অভিনয় করিতেছেন মিসেস ক্লিফার্ড, আর তুমি যদি একদিন এসো তবে আমি অত্যন্ত আহ্লাদের সহিত তোমাদিগকে লইয়া যাইব। মিসেস ক্লিফার্ড ধন্যবাদের সহিত সম্মতি জানাইলেন। জিজ্ঞাসা করিলাম, আর পা সান্ধ্য অভিনয় দেখিতে ইচ্ছা করেন না অপরাহ্নের অভিনয়? এখানে লন্ডনের থিয়েটার সম্বন্ধে একটু টিকা আবশ্যক। কলিকাতায় থিয়েটারের মতো আজ অমুক নাটকের অভিনয়ে হৈ হৈ শব্দ, রই রই কাণ্ড, কাল নাটকান্তরে হাসির হওয়া, গানের গড়রা, আমাদের ফোয়ারা উপস্থিত হয় না। প্রথমত সেখানে থিয়েটারে প্রতি রাত্রেই অভিনয় হইয়া থাকে। রবিবার ছাড়া ইহা ব্যতীত কোনো থিয়েটারে শনিবারে, কোনোটাতে বা বুধবারে, কোনোটাতে বা শনি ও বুধ উভয়বারেই ম্যাটিনে অর্থাৎ অপরাহ্ন অভিনয়ও হইয়া থাকে। একটি নাটক কোনো থিয়েটারে আরম্ভ হইলে প্রতিদিন তাহারই অভিনয় হয়। যতদিন অবধি দর্শকের অভাব না ঘটে ততদিন পর্যন্ত এইরূপ চলে। এইরূপ কোনো নাটক 2 মিসে বা 6 মাস বা লোকপ্রিয় মিউজিক্যাল কমেডি হইলে এমনকি 2-3 বৎসর অবধি অবিচ্ছেদে অভিনীত হইতে থাকে। মিসেস ক্লিফার্ড বলিলেন, আমার শরীর ভালো নহে, অপরাহ্ন অভিনয়ই সুবিধা। এক শনিবারে ম্যাগির ছুটির পর একত্র যাওয়া যাইতে পারে। আমি বলিলাম, উত্তম, সোমবার দিন গিয়া সামনের যে শনিবারের জন্য পাই সেই শনিবারের টিকিট কিনিয়া রাখিয়া আপনাকে তারিখ জানাইব। ম্যাগি বলিল, কিন্তু মিস্টার গুপ্ত, আপনি যেন অধিক মূল্যের টিকিট কিনিবেন না। তাহা যদি কেনেন তবে আমরা অত্যন্ত দুঃখিত হইব। আমি বলিলাম, না, অধিক মূল্যের টিকিট কিনিব কেন? আপার সার্কেলের টিকিট কিনিব এখন। আমি তো আর একজন ভারতবর্ষ রাজা নই। ভালো কথা, মার্চেন্ট অফ ভেনিস পড়িয়াছ? মূল নাটক পড়ি নাই,
স্কুলে আমাদের পাঠ্যপুস্তকে লাম্পস টেলস হইতে গল্পাংশ কতকটা উদ্ধৃত ছিল, তাহাই পড়িয়াছি। আচ্ছা, আমি তোমায় মূল নাটক একখানি পাঠাইয়া দিব, বেশ করিয়া পড়িয়া রাখিও, তাহা হইলে অভিনয় বুঝিবার সুবিধা হইবে। সন্ধ্যা হইয়া আসিল, আমি ইহাদিগের নিকট বিদায় গ্রহণ করিলাম। সোমবার দিন বেলা 10টার সময় লাইসিয়ানের বক্স অফিসে গিয়া কর্মচারীকে জিজ্ঞাসা করিলাম, আগামী শনিবার অপরাহ্ন অভিনয়ের জন্য আমাকে 3খানা অ্যাপাব সার্কেলের টিকিট দিতে পারেন? কর্মচারী বলিল, না মহাশয়, এখন সামনের 2 শনিবার দিতে পারি না, সমস্ত আসন বিক্রয় হইয়া গিয়াছে। তৃতীয় শনিবার? সেদিন দিতে পারি। বলিয়া সে ব্যক্তি সেই তারিখ অঙ্কিত একটি প্ল্যান বাহির করিল। দেখিলাম সে তারিখেও আপার সার্কেলের অনেক আসন বিক্রয় হইয়া গিয়াছে। সেই আসনের নম্বরগুলি নীল পেন্সিল দিয়া কাটা রহিয়াছে। প্ল্যানখানি হাতে লইয়া খালি আসনগুলি হইতে বাছিয়া পরস্পরের সংলগ্ন 3টি আসন পছন্দ করিয়া তাহার নম্বর কর্মচারীকে বলিয়া দিলাম। সেই নম্বরযুক্ত 3খানি টিকিট ক্রয় করিয়া 12 শিলিং মূল্য দিয়া চলিয়া আসিলাম। 3 মাস কাটিয়া গিয়াছে। ইতিমধ্যে আরো কয়েকবার ম্যাগির সহিত গিয়া তাহার মাতার সঙ্গে সাক্ষাৎ করিয়া আসিয়াছি। মধ্যে ম্যাগিকে একদিন জু গার্ডেনে লইয়া গিয়াছিলাম। সেখানে ইন্ডিয়া রাজা নামক হস্তির পৃষ্ঠে অন্যান্য বালক বালিকার সহিত ম্যাগিও আরোহণ করিয়াছে। হাতি চড়িয়া তাহার খুশির আর সীমা নাই। এখনো পর্যন্ত কিন্তু তাহার ভ্রাতার কোনো সংবাদ আসে না। একদিন মিসেস ক্লিফোর্ড অনুরোধ ক্রমে ইন্ডিয়া অফিসে গিয়া সংবাদ লইলাম। শুনিলাম যে রেজিমেন্টে ফ্র্যাঙ্ক আছে তাহা এখন সীমান্ত সমরে নিযুক্ত। এই কথা শুনিয়া অবধি মিসেস ক্লিফোর্ড চিন্তান্বিত হইয়া পড়িয়াছেন। একদিন প্রভাতে ম্যাগির নিকট হইতে একখানি পোস্টকার্ড পাইলাম। সে লিখিয়াছে, প্রিয় মিস্টার গুপ্ত, আমার মা অত্যন্ত পীড়িত। আমি আজ 1 সপ্তাহ কাল কর্মস্থানে যাইতে পারি নাই। আপনি দয়া করিয়া যদি একবার আসেন তবে অত্যন্ত কৃতজ্ঞ হইব। ম্যাগি। আমি যে পরিবারে বাস করিতাম তাহাদিগর নিকট পূর্বেই ম্যাগি তাহার জননী সম্বন্ধে গল্প করিয়াছিলাম। আজ প্রাতরাশের সময় টেবিলে এই সংবাদ উল্লেখ করিলাম। গৃহিণী আমাকে বলিলেন, তুমি যখন যাইবে সঙ্গে কিছু অর্থ লইয়া যাইও। মেয়েটি 1 সপ্তাহ কর্ম করে নাই, বেতনও পায় নাই। তাহারা বোধহয় অত্যন্ত কষ্টে রহিয়াছে। প্রাতরাশের পর আমি কিছু টাকা সঙ্গে লইয়া ল্যাম্বেথ যাত্রা করিলাম। তাহাদের বাড়িতে পৌঁছিয়া দরজায় ঘা দিলাম। ম্যাগি আসিয়া দুয়ার খুলিয়া দিল। তাহার চেহারা অত্যন্ত খারাপ হইয়া গিয়াছে, চক্ষু কোটরগত। আমাকে দেখিয়াই বলিল, ওহ, থ্যাংক ইউ মিস্টার গুপ্ত, ইট ইজ সো কাইন্ড। জিজ্ঞাসা করিলাম, ম্যাগি, তোমার মা কেমন আছেন? ম্যাগি বলিল, মা এখন নিদ্রিত, তিনি অত্যন্ত পীড়িত। ডাক্তার বলিয়াছে ফ্র্যাঙ্কের সংবাদ না পাইয়া দুশ্চিন্তায় পীড়া এরূপ বৃদ্ধি পাইয়াছে, হয়তো তিনি বাঁচিবেন না। আমি ম্যাগিকে সান্ত্বনা দিতে লাগিলাম। নিজের রুমাল দিয়া তাহার চক্ষু মুছাইয়া দিলাম। ম্যাগি একটু সুস্থ হইয়া বলিল, আপনার নিকট আমার ভিক্ষা আছে। আমি বলিলাম, কি ম্যাগি? বসিবার ঘরে আসুন, বলিব। পাছে আমাদের পদশব্দে পীড়িতা বৃদ্ধা জাগরিত হন, তাই আমরা সাবধানে বসিবার কক্ষে গিয়া প্রবেশ করিলাম। মাঝখানে দাঁড়াইয়া সস্নেহে জিজ্ঞাসা করিলাম, কি ম্যাগি? ম্যাগি আমার মুখের পানে আকুল নেত্রে কয়েক মুহূর্ত চাহিয়া রহিল। আমি প্রতীক্ষা করিলাম। শেষে ম্যাগি কিছু না বলিয়া 2 হস্তে মুখ ঢাকিয়া নীরবে ক্রন্দন করিতে লাগিল। আমি বড় বিপদে পড়িলাম। এ বালিকাকে আমি কি বলিয়া সান্ত্বনা দিই? ইহার ভ্রাতা সীমান্ত সমরে জীবিত কি মৃত তাহা ভগবানই জানেন। পৃথিবীতে একমাত্র সম্বল মাতা, সেই মাতা চলিয়া গেলে ইহার দশা কি হইবে? এই যৌবনোন্মুখী বালিকা এই লন্ডনে দাঁড়াইবে কোথা? আমি জোর করিয়া ম্যাগির মুখ হইতে তাহার হস্তাবরণ খুলিয়া দিলাম। বলিলাম, ম্যাগি, কি বলিবে বলো? আমার দ্বারা যদি তোমার কিছুমাত্র উপকার হয় তাহা করিতে আমি পরাণমুখ হইব না। ম্যাগি বলিল, মিস্টার গুপ্ত, আমি যাহা প্রস্তাব করিব তাহা শুনিয়া আপনি কি ভাবিবেন জানিব না। তাহা যদি অত্যন্ত গর্হিত হয় তবে আমাকে ক্ষমা করিবেন।
কি কি প্রস্তাব? গতকাল সারাদিন মা খালি বলিয়াছেন, মিস্টার গুপ্ত আসিয়া যদি সেই স্ফটিকের প্রতি কিয়ৎক্ষণ দৃষ্টি করেন তবে হয়তো ফ্র্যাঙ্কের কোনো সংবাদ বলিতে পারেন। তিনি তো হিন্দু বটেন। আমি তাই আপনাকে আসিবার জন্য পত্র লিখিয়াছিলাম। তুমি যদি ইচ্ছা করো সে অঙ্গুরিয়া লইয়া এসো, আমি অবশ্যই পুনর্বার চেষ্টা করিয়া দেখিব। ম্যাগি আকুল স্বরে বলিল, কিন্তু এবারও যদি নিষ্ফল হয়? আমি ম্যাগির মনের ভাব বুঝিলাম। বুঝিয়া নিস্তব্ধ হইয়া বলিলাম। ম্যাগি বলিল, মিস্টার গুপ্ত, আমি পুস্তকে পড়িয়াছি হিন্দু জাতি অত্যন্ত সত্যপরায়ণ। আপনি যদি স্ফটিক অবলোকন করিবার পর মাকে কেবলমাত্র বলেন ফ্র্যাঙ্ক ভালো আছে, জীবিত আছে, তাহা হইলে কি নিতান্ত মিথ্যা হইবে? বড় অন্যায় হইবে। এই কথা বলিতে বলিতে বালিকার চক্ষু দিয়া দর দর ধারায় জল পড়িতে লাগিল। আমি কয়েক মুহূর্ত চিন্তা করিলাম, মনে মনে ভাবিলাম, আমি পুণ্যাত্মা নহি। এ জীবনে আমি অনেক পাপ করিয়াছি, আজ এই পাপটিও করিব। এইটি আমার সর্বাপেক্ষা লঘু পাপ হইবে। প্রকাশ্যে বলিলাম, ম্যাগি তুমি চুপ করো, কাঁদিও না। ওই সে অঙ্গুরীয়, দাও একবার ভালো করিয়া দেখি। যদি কিছু দেখিতে না পাই তবে তুমি যেরূপ বলিতেছ সেই রূপে করিব। তাহা যদি অন্যায় হয় ঈশ্বর আমাকে ক্ষমা করিবেন। ম্যাগি আমাকে অঙ্গুরীয় আনিয়া দিল। আমি সেটি হাতে লইয়া তাহাকে বলিলাম, যাও তুমি দেখো তোমার মা জাগিয়াছেন কি না। প্রায় 15 মিনিট পরে ম্যাগি ফিরিয়া আসিল। বলিল, মা জাগিয়াছেন, আপনার আগমন সংবাদ তাহাকে দিয়াছি। আমি এখন গিয়া তাহাকে দেখিতে পারি? আসুন। বৃদ্ধার রোগশয্যার নিকট উপস্থিত হইলাম। আমার হস্তে তখনও সেই অঙ্গুরীয়। তাহাকে সুপ্রভাত জানাইয়া বলিলাম, মিসেস ক্লিফার্ড, আপনার পুত্র ভালো আছে, জীবিত আছে। এই কথা শুনিবা মাত্র বৃদ্ধ তাহার উপোত্থান হইতে মস্তক কিঞ্চিত উত্তোলন করিলেন। বলিলেন, আপনি স্ফটিকে ইহা দেখিলেন কি? আমি অসংকোচে বলিলাম, হ্যাঁ মিসেস ক্লিফার্ড, আমি স্ফটিকেই ইহা দেখিলাম। বৃদ্ধার মস্তক আবার উপাধানের সহিত মিলিত হইল। তাহার চক্ষু যুগল হইতে আনন্দাশ্রু বিগলিত হইতে লাগিল। তিনি শুধুই অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। মিসেস ক্লিফার্ড সে যাত্রা আরোগ্য লাভ করিলেন। আমার দেশে ফিরিয়া আসিবার সময় ঘনাইয়া আসিল। একবার ইচ্ছা হইল ল্যাম্বেথে গিয়া ম্যাগি ও তাহার জননীর নিকট বিদায় গ্রহণ করিয়া আসি, কিন্তু সে পরিবার এখন শোক সন্তপ্ত। সীমান্ত যুদ্ধে ফ্র্যাঙ্ক নিহত হইয়াছে। মাসখানেক হইল। কালো বর্ডার দেওয়া চিঠিতে ম্যাগি এ সংবাদ আমাকে লিখিয়াছে। হিসাব করিয়া দেখিলাম, যে সময় আমি মিসেস ক্লিফার্ডকে বলিয়াছিলাম তাহার পুত্র ভালো আছে, জীবিত আছে, তাহার পূর্বেই ফ্র্যাঙ্কের মৃত্যু হইয়াছে। এ সকল কারণে মিসেস ক্লিফার্ডের নিকট আমার আর মুখ দেখাইতে লজ্জা করিতে লাগিল। তাই আমি একখানি পত্র লিখিয়া ম্যাগি ও তাহার মাতার নিকট বিদায় বার্তা জানাইলাম। ক্রমে লন্ডনে আমার শেষ রজনী প্রভাত হইল। আমি অদ্য দেশ যাত্রা করিব। পরিবারস্থ সকলের সঙ্গে প্রাতরাশে বসিয়াছি। এমন সময় বহির দ্বারে শব্দ উত্থিত হইল। কয়েক মুহূর্ত পরে দাসী আসিয়া বলিল, প্লিজ মিস্টার গুপ্ত, মিস ক্লিফার্ড আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়াতে আসিয়াছেন। আমার প্রাতরাশ তখনও শেষ হয় নাই। বুঝিলাম ম্যাগি আমার নিকট বিদায় গ্রহণ করিতে আসিয়াছে, পাছে তাহার কর্মস্থানে যাইতে বিলম্ব হইয়া যায়। তাই আমি তখনই গৃহকর্ত্রীর অনুমতি লইয়া টেবিল ছাড়িয়া উঠিলাম। হলে গিয়া দেখিলাম কৃষ্ণবর্ণ পরিচ্ছদে দেহ আবৃত করিয়া ম্যাগি দাঁড়াইয়া রহিয়াছে। নিকটেই পারিবারিক লাইব্রেরি ছিল, তাহার মধ্যে ম্যাগিকে লইয়া গিয়া বসাইলাম। ম্যাগি বলিল, আপনি আজ চলিলেন? হ্যাঁ ম্যাগি, আজই আমার যাত্রা করিবার দিন। সে পৌঁছিতে আপনার কয়দিন লাগিবে? 2 সপ্তাহের কিঞ্চিত অধিক লাগিবে। কোন স্থানে আপনি থাকিবেন? আমি পাঞ্জাব সিভিল সার্ভিসে প্রবেশ করিয়াছি। কোন স্থানে আমাকে থাকিতে হইবে সেখানে না পৌঁছিলে জানা যাইবে না। সেখান হইতে সীমান্ত কি অনেক দূরে? না, অধিক দূর নহে। দেরা গাজী খাঁর নিকট ফোর্ট মনুরতে ফ্রাঙ্কের সমাধি আছে।
কথাগুলি বলিতে বলিতে বালিকার চক্ষু দুইটি ছল ছল করিল। বলিলাম, আমি যখন ওদিকে যাইব তখন অবশ্যই তোমার ভ্রাতার সমাধি দর্শন করিয়া তোমায় পত্র লিখিব। ম্যাগি বলিল, কিন্তু আপনার কষ্ট অসুবিধা হইবে না? কি কষ্ট, কি অসুবিধা? আমি যেখানে থাকিব সেখানে হইতে দেরা গাজী খাঁ তো অধিক দূর হইবে না। আমি নিশ্চয়ই একবার সুবিধা মতো গিয়া তোমায় পরে সব জানাইব। ম্যাগির মুখখানি কৃতজ্ঞতায় পূর্ণ হইয়া উঠিল। সে আমাকে ধন্যবাদ দিল। তাহার কণ্ঠ রুদ্ধপ্রায়। নিজের পকেট হইতে একটি সিলিং বাহির করিয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিয়া বলিল, আপনি যখন যাইবেন তখন অনুগ্রহ করিয়া এক সিলিং দিয়া কিছু ফুল ক্রয় করিয়া আমার ভ্রাতার সমাধির উপর সাজাইয়া আসিবেন। ভাবের আবেগে আমি চক্ষু নত করিয়া রহিলাম। ভাবিলাম, বালিকার এই বহু কষ্টার্জিত সিলিংটি ফিরাইয়া দিই। বলি, আমাদের দেশে ফুল যেখানে সেখানে অজস্র পরিমাণে পাওয়া যায়, পয়সা দিয়া কিনিতে হয় না। কিন্তু আবার ভাবিলাম, এই যে ত্যাগের সুখটুকু, ইহা হইতে বালিকাকে বঞ্চিত করি কেন? এই যে বহু শ্রম লব্ধ সিলিংটি, ইহার দ্বারা বালিকা যেটুকু সুখ স্বচ্ছন্দতা ক্রয় করিতে পারিত, প্রেমের নামে সে তাহা ত্যাগ করিতে উদ্যত হইয়াছে। সে ত্যাগের সুখটুকু মহামূল্য। সে সুখটুকু লাভ করিলে ইহার বিরহতপ্ত হৃদয় কিয়ৎ পরিমাণে শীতল হইবে। তাহা হইতে বালিকাকে বঞ্চিত করিয়া ফল কি? এই ভাবিয়া আমি সেই সিলিংটি উঠাইয়া লইলাম। বলিলাম, ম্যাগি, আমি এই সিলিং দিয়া ফুল কিনিয়া তোমার ভ্রাতার সমাধির উপর সাজাইয়া দিব। ম্যাগি উঠিয়া দাঁড়াইল। বলিল, আমি আর আপনাকে কি বলিয়া ধন্যবাদ দিব? আমার কর্মস্থানে যাইবার বেলা হইল। গুড বাই। পত্রাদি যেন পাই। আমি উঠিয়া ম্যাগির হস্তখানি নিজ হস্তে লইলাম। বলিলাম, গুড বাই ম্যাগি, গড ব্লেস ইউ। বলিয়া তাহার হাতখানি স্বীয় ওষ্ঠের নিকট তুলিয়া তাহাতে একটি চুম্বন করিলাম। ম্যাগি চলিয়া গেল। চক্ষের দুই ফোঁটা জল রুমালে মুছিয়া বাক্স তরঙ্গ গোছাইতে উপরে উঠিয়া গেলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।